আজকের আলোচনার বিষয় গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র আলোচনার শুরুতেই ব্যাপন শব্দটা সম্পর্কে আমাদের একটু জানাতে হবে। ব্যাপনের সংজ্ঞা দিতে যে বিভিন্ন জন বিভিন্ন রকম বলে এবং একটি কমন ডেফিনিশন শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। অধিকাংশ কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা কমন সংজ্ঞা দেখা যায় যে যে প্রক্রিয়ায় অধিক ঘনত্ব অঞ্চল থেকে কোনো গ্যাস বা তরল পদার্থ নিম্ন ঘনত্বের দিকে যায় সেটাকে ব্যাপন বলে। তো কথাটা ভুল না, কথাটা ঠিক। তবে এই যে অধিক ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব ইত্যাদি অতিরিক্ত শব্দ চয়ন খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না আমার কাছে। বরং ব্যাপনের জন্য বেসিক প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে যে এই যে কোনো কণা যে ছড়িয়ে পড়বে, এই ছড়িয়ে পড়ার জন্য তার পেছন থেকে কোনো ধরনের শক্তির ব্যয় হওয়া যাবে না। তার মানে কাজটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে হতে হবে। যদি জোর করে ফোর্সফুলি করা হয় তাহলে সেটার নাম ব্যাপন না, সেটার নাম অন্য কিছু। এখন এটা তরল এবং গ্যাস ছড়িয়ে পড়বে এইটুকুই সীমাবদ্ধ না, কঠিন পদার্থ থেকেও ছড়ানো শুরু হতে পারে। যদিও শুরুটা কঠিন পদার্থ থেকে হয়েও যখন ছড়াচ্ছে তখন কণাগুলো গ্যাসীয় দশায় কনভার্ট হয়ে যাচ্ছে, বাট স্টার্টিংটা তো যে কোনো সোর্স থেকে হতে পারে। সুতরাং কঠিন তরল গ্যাস কোনো শব্দই ব্যবহার না করার পক্ষে আমি এখানে বলবো বস্তু কণা স্বতঃস্ফূর্ত ভাবে। এখন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অবশ্যই ফাঁকা জায়গা থাকতে হবে, ফ্রি স্পেস। ফ্রি স্পেস ছাড়া যেখানে কোনো স্থান নেই সেখানে ছড়িয়ে পড়ে না। তার মানে এক টুকরা লোহার ভেতর দিয়ে কিন্তু আরেকটা বস্তু ছড়িয়ে পড়ে না, বাট পানির ভিতর দিয়ে ছড়িয়ে পড়ে। কারণ পানির অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, মাঝখানে প্রচুর ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা বলি আন্ত আণবিক ফাঁকা স্থান। কিন্তু একটা লোহার গঠনের মধ্যে লোহার পরমাণুগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, যদ্দূর এর ভেতর দিকেও যেতে পারে না। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ফাঁকা জায়গা বা মুক্ত স্থান। আমি একটু ভদ্র ভাষায় যদি বলি মুক্ত স্থান, তাহলে কোনো বস্তু কণার স্বতঃস্ফূর্তভাবে সম্ভাব্য মুক্ত স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। আবার রিপিট করছি, কোনো বস্তু কণা স্বতঃস্ফূর্তভাবে সম্ভাব্য মুক্ত স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এখন যদি কাজটা জোর করে করা হয়, ফোর্সলি করা হয়, সেক্ষেত্রে আরেকটি শব্দ আমরা ব্যবহার করি যেটাকে আমরা বলি অনুব্যাপন। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে বা চাপ প্রয়োগের মাধ্যমে সরু ছিদ্র পথে কোনো পদার্থের সজোরে চলে যাওয়াটাকে আমরা বলি অনুব্যাপন, বা এটাকে নিঃসরণও বলা হয়। ইংরেজিতে ব্যাপন শব্দটার প্রতিশব্দ লেখা হয় ডিফিউশন, আর অনুব্যাপন বা নিঃসরণ এটাকে লেখা হয় ইফিউশন। অলমোস্ট সেম বানান, শুধু ডি আর ই। আচ্ছা, তো গ্রাহামের যে ফর্মুলাটি, এটা ডিফিউশন এবং ইফিউশন দুই ক্ষেত্রেই প্রযোজ্য, উভয় ক্ষেত্রেই এই থিওরিটি প্রযোজ্য। গ্রাহামের মূল বক্তব্য হচ্ছে কোন পদার্থের ব্যাপনের হার। তাহলে এখানে আরেকটি শব্দ আমরা বলতেছি, ব্যাপনের হার। হার বলতে কি বোঝায়? হার সময়ের সাথে কোনো কিছুর অনুপাত, কিংবা যে কোনো দুইটি অনুপাত রাশির অনুপাতকেই আমরা আসলে হার শব্দ দ্বারা বলতে পারি। যে কোনো দুটি রাশির অনুপাতকে আমরা হার বলতে পারি, অর্থাৎ কোনো এককের সাপেক্ষে আরেকটা রাশির যে মেজারমেন্ট সেটাকে আমরা বলছি ব্যাপন হার। তাহলে ব্যাপন হার বলতে সময়ের সাথে হতে পারে, আবার যেহেতু এটা মুক্ত স্থানে ছড়িয়ে পড়ছে তাহলে এই স্থানের আয়তনের সাপেক্ষেও
হতে পারে। যেমন নাকি আমরা যদি ধরে নিই যে এক নির্দিষ্ট সময় টি এ ভি পরিমাণ আয়তন ছড়িয়ে যাচ্ছে, তাহলে ব্যাপনের হার বলতে আমরা বোঝাবো ভি বাই টি। টি সময়ে যদি ভি আয়তন যায়, এক সময়ে বা এক সেকেন্ডে বা এক একক সময় যাবে ভি ডিভাইডেড বাই টি। এখন গ্রাহাম বলছে এই ব্যাপনের হার বস্তুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে বস্তুটির ঘনত্বের উপর নির্ভর করছে সে কতটা দ্রুত ছড়িয়ে পড়বে। ঘনত্ব যত কম হবে তত দ্রুত ছড়াবে, ঘনত্ব যত বেশি হবে তত কম ছড়াবে। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার ডি। ডি হচ্ছে সংশ্লিষ্ট বস্তুর ঘনত্ব। তাহলে এটাকে যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি, কে ইন্টু 1/√ওভার ডি, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ইন্টু √ওভার ডি ইকুয়ালস টু ধ্রুবক কে। এখন ভিন্ন ভিন্ন ঘনত্বের দুটি বস্তু, তাদের ব্যাপনের হার যদি ভিন্ন হয়, যেমন ডি 1 ঘনত্ব বিশিষ্ট বস্তুটির ব্যাপনের হার যদি আর 1 হয় এবং ডি টু ঘনত্ব বিশিষ্ট বস্তুটির ব্যাপনের হার যদি আর 2 হয়, তাহলে আমরা লিখতেই পারি r√ওভার d1 ইকুয়াল টু কে, সো দ্যাট r√ওভার d2, ও সরি এটা আর 1 লিখতে হবে, এটা আর 2 লিখতে হবে, ইকুয়াল টু ধ্রুবক কে। তাহলে এই দুটি সমীকরণকে আমরা একত্রিত করে লিখতে পারি r1√ওভার d1 ইকুয়াল টু r2√ওভার d2। দেন এটাকে আমরা বীজগাণিতিক ভাবে সলভ করে লিখতে পারি r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু √ওভার d2 ডিভাইডেড বাই √ওভার d1। এই সমীকরণটি একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, এটা আমরা মাথায় রাখবো, পরবর্তীতে এই সমীকরণটিকে আবার ব্যবহার করব। এখন ঘনত্ব ডি এর ধারণা আমরা জানি, কোন একক বস্তুর নিজস্ব আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তার মানে ভর এবং আয়তনের অনুপাত দ্বারাই ঘনত্ব বোঝানো যায়। এখন দুটি ভিন্ন বস্তু একই আয়তনে যদি রাখা হয়, তাহলে তাদের ঘনত্বর হিসাবটা আমরা যদি এভাবে করি যে আয়তন ফিক্স করে দিলাম ভি, ভি আয়তনে প্রথম বস্তুর ভর যদি হয় m1 এবং দ্বিতীয় বস্তুর ভর যদি হয় m2। এখন আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে ধরে নিচ্ছি অথবা মনে করছি যে 1 মোল পরিমাণ বস্তু নিয়ে আমরা কাজ করছি, মনে করি 1 মোল বস্তু নিয়ে আমরা হিসাব করছি। তাহলে এই এম দ্বারা আণবিক ভর বোঝানো হবে, কারণ 1 মোল বস্তুর ভরকে বলা হয় আণবিক ভর। তাহলে সেক্ষেত্রে ডি ইকুয়ালস টু আণবিক ভর বাই তার ওই 1 মোল পরিমাণের জন্য যে আয়তন দখল হয় সে আয়তন। তাহলে আমরা আগের পৃষ্ঠায় যে সমীকরণটি লিখলাম, লক্ষ্য করো এখানে অনেক সমীকরণ লিখেছি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার ডি, সেখান থেকে বিভিন্ন ধরনের সমীকরণ পেলাম। ফাইনালি যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণের কাছে আমরা ফিরে আসি। আমরা লিখেছিলাম r1 ডিভাইডেড বাই r2 ইকুয়ালস টু √ওভার d2 ডিভাইড বাই √ওভার d1। ফাইন। এখন যদি আমরা এই d2 কে লিখি m2 ডিভাইডেড বাই v, এটা √ওভার থাকলো, এখানে লিখতে পারি m1 ডিভাইডেড বাই v, √ওভার থাকলো। তাহলে এটাকে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে, দেন আমাদের সমীকরণটা থাকবে m2 বাই m1 √ওভার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে প্রথম রাশিটা r1/r2 ইকুয়ালস টু √m2/m1, এই সম্পর্কটাকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে থেকে ফিরে পাই r ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে গ্রাহামের প্রথম বক্তব্যটা ছিল কোন বস্তুর ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে এসে বলতে পারি কোন বস্তুর ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক।
যদিও এখানে সকল বস্তুর ক্ষেত্রে আমরা শব্দটা ব্যবহার করছি, তবে সত্যি কথা হচ্ছে যে এই ফর্মুলাগুলো গ্যাসের জন্যই মোটামুটি খাটে। অন্য ক্ষেত্রে তেমন একটা মিল পাওয়া যাবে না। আর আমি একটু আগে বললাম, কঠিন বস্তু থেকেও যদি ব্যাপন শুরু হয়, শুরুর আগে এটা কঠিন আছে, বাট যেই মুহূর্তে এখান থেকে একটা কণা ছুটে চলে গেল, স্বাধীনভাবে যাওয়া শুরু করলো, তখন আর সেটা কঠিন না, তখন সেটা গ্যাস। কারণ মুক্তভাবে চলা মানেই হচ্ছে এটা গ্যাসের বৈশিষ্ট্য। যেমন কিছুটা কর্পূর বা একটা ন্যাপথলিনের পিলেট যদি আমি হাতের উপর রাখি, কমে যাবে, টেবিলের উপর রেখে দিয়ে একসময় ফুরিয়ে যাবে, ন্যাপথলিন হারিয়ে যাবে। তার মানে কি, এই সলিড ন্যাপথলিন থেকে এক একটা অণু ব্যাপিত হয়েছে, যখন ব্যাপন শুরু হয়ে গেছে, দ্যাট মিনস কনভার্সন হয়ে যাচ্ছে গ্যাসে। সুতরাং ব্যাপনের এই সূত্রগুলো মূলত গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বা সম্পর্ক লিখে রাখলাম, R1/R2 ইকুয়ালস টু √M2/M1। আচ্ছা, এরপরে সম্পর্ক আরো লিখবো, এটা এটা আমরা মাথায় রাখবো। দুটো সম্পর্ক আমরা এখান থেকে পেলাম। এখন আমরা যে ব্যাপনের হার নিয়ে কথা বলছি, এই হারকে কিভাবে মাপবো? কিছুক্ষণ আগে আমরা বলেছি যে যদি টি সময়ে ভি পরিমাণ আয়তন জুড়ে ব্যাপন হয়, তাহলে আমরা লিখতে পারি R = V/T। এখন মনে করি একটা গ্যাসকে আলাদা আলাদা এক্সপেরিমেন্টে দুটি ভিন্ন সময় জুড়ে ব্যাপিত হওয়ার সুযোগ দেওয়া হলো। তাহলে আমরা বলে নিচ্ছি যে T1 সময়ে ব্যাপন হয় V1, এবং T2 সময়ে আমরা বলছি ব্যাপন হয় V2। আমরা কেসটাকে আরেকভাবে কনসিডার করতে পারি। একই গ্যাস এভাবে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ব্যাপন হতে পারে। আবার কেসটাকে এভাবে চিন্তা করতে পারি, দুটো ভিন্ন গ্যাস একই সময় ধরে ব্যাপিত হওয়ার সুযোগ দেব, সময় টি ফিক্স করে দিব, কিন্তু প্রথম গ্যাসটা ব্যাপন হলো V1 পরিমাণ এবং দ্বিতীয় গ্যাসটা ব্যাপন হলো V2 পরিমাণ। তখন আমরা লিখতে পারি R1 = V1/T, এবং R2 দ্বিতীয় গ্যাসের জন্য আমরা লিখতে পারি V2/T। মানে দুটো গ্যাসকে একই সময় ধরে ব্যাপিত হতে দেব আলাদা আলাদা ক্ষেত্রে। একটা গ্যাস V1 আয়তন জুড়ে ছড়িয়ে গেল, আর একটা গ্যাস V2 আয়তন জুড়ে ছড়িয়ে গেল। এখন আমরা এই দুটো সম্পর্ক থেকে যদি লিখি R1/R2, তাহলে টি টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি V1/V2। তাহলে এখানে আরেকটা সম্পর্ক আমরা পেলাম। আচ্ছা, এই কেসটাকে যদি আমরা আরেকভাবে চিন্তা করি, যে সামনে আমার জায়গা সেম, আয়তন সেম রাখি আমি, কিন্তু এই সেম আয়তন ব্যাপিত হতে প্রথম গ্যাসটির সময় লাগে T1 এবং দ্বিতীয় গ্যাসটির সময় লাগে T2। একই আয়তন জুড়ে ব্যাপিত হতে যদি ভিন্ন সময় লাগে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R1/R2 ইকুয়ালস টু V/T1 আর V/T2। দ্যাট মিনস এখানে আমরা ফলাফল পাই T2/T1। এটা আরেকটা সম্পর্ক আমি পাচ্ছি, R1/R2 ইকুয়ালস টু T2/T1। এখন যতগুলো সম্পর্ক আমরা এখান থেকে পেলাম, সবগুলো সম্পর্ককে যদি এক জায়গায় করে নিই, তাহলে কি পাই? R1/R2 ইকুয়াল টু √D2/D1 ইকুয়ালস টু √M2/M1 equals to T2 divided by T1 equals to V1 divided by V2। এখন এই ব্যাপনটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে বা এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে। এখানে ব্রাউনিয়ান মোশন বলে একটা কথা আছে। কোনো বস্তু কণার কোনো মাধ্যমে এলোমেলো ভাবে, কোনো নির্দিষ্ট নিয়ম, কোনো নির্দিষ্ট দিক, কোনো নির্দিষ্টতা ছাড়া এলোমেলো ভাবে ছড়িয়ে পড়া বা এলোমেলো ভাবে ছুটে চলার যে গতি, সেই গতিটাকে বলা হয় ব্রাউনিয়ান গতি। তো যখন ব্যাপন ঘটে, তখন ব্যাপনের প্রতিটি কণার চলার পথটাকে ব্রাউনিয়ান গতি দিয়ে আমরা ব্যাখ্যা করি। তবে যদি আমরা 2 ডাইমেনশনাল স্পেসে তাকে ছড়িয়ে যেতে দিই, তার মানে
অতি সরু একটা নল যদি কল্পনা করি, যার দৈর্ঘ্যটাই মুখ্য, প্রস্থ বা ব্যাসটা অতি নগণ্য, অতি ক্ষুদ্র, তখন আয়তনটাকে আমরা দৈর্ঘ্যের বিবেচনায় আনতে পারি। যে এই নলটি এতটাই সরু যে এর ব্যাস অতি নগণ্য, তখন আমরা ভিটাকে এল দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দৈর্ঘ্য দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি L1/L2। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক স- বড় একটা সম্পর্ক পেলাম। এই সম্পর্কের মধ্য থেকে যে কোনো দুইটি রাশিকে যদি জোড়ায় জোড়ায় নিই আমি, তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবো। মনে করো আমার কাছে একটা ব্যাপনের সময় দেওয়া আছে, একটা বস্তুর আণবিক ভর জানি আর একটা জানি না। তাহলে আমি যদি মাঝখান থেকে এই সম্পর্কটুকু ব্যবহার করি, তাহলে আমি একটা জানা গ্যাসের ব্যাপনের হারের সাথে অজানা গ্যাসের ব্যাপনের হার বা সময়ের অনুপাত বের করে অজানা গ্যাসের ভরটা হিসাব করতে পারবো। এরকম যে কোনোটার সাথে, অর্থাৎ এখানে যে 6টি রাশি লিখেছি, যে কোনো একটা রাশির সাথে আরেকটা রাশিকে কম্পেয়ার করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো।